বাবা দিলীপ বিশ্বাসের হাত ধরে আপনার পরিচালনার যাত্রা তৃতীয় সহকারী থেকে প্রধান হয়েছিলেন। হ্যাঁ, একটু শুনি গল্পটা। গল্পটা যেরকম যে এটা যে অনুষ্ঠানটার গল্প হচ্ছিল পথের পাঁচালী, ওই সময়কালীনই গল্প, ওটা ঠিক একটু আগে ইনফ্যাক্ট। আচ্ছা, মানে তখন আমি 96-7 গল্প বলছি, 6 গল্প ইনফ্যাক্ট। বাবা একটা সিনেমা বানাচ্ছিলেন 95-এ অজান্তে। তো আমার ইচ্ছে হলো হঠাৎ করে যে একটু কাজ করি বাবার সাথে। ওকে। এখন কিছুই তো জানি না আমি, এবং আমি কিন্তু ছোটোবেলা যেটা হতো, স্কুল শেষ হলে গাড়িটা, তখন তো বাবা টানা শুটিং করতো বিভিন্ন সিনেমার, একের পর এক, অস্বীকার, অপেক্ষা, চলছেই একের পর এক কাজ, অকৃতজ্ঞ। তো আমি ওই স্কুল ড্রেস পরে চলে যেতাম, ওখানে ঘুরতাম ফিরতাম এফডিসিতে, খাওয়া দাওয়া করতাম, শুটিং দেখতাম, সাবান আন্টি, আলমগীর আঙ্কেল। হ্যাঁ, তো তখন থেকে একটু 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 মনে হলো যারে বিরাট ব্যাপার, তো যখন আমি একটু একটু বুঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। পরবর্তীতে যেটা হলো যে বাবাকে বললাম 95-এর শেষের দিকে, যখন বাবা অজান্তে ছবিটা বানাবে ঠিক করলো, যে আমি তোমার সাথে কাজ করতে চাই। তো বাবা একদম প্রথমেই ডিনাই করে দিল অন্যভাবে, যে বাবা এটা অনেক শ্রমের কাজ, আমি যে কষ্টটা করি আমি চাই না আমার ছেলে কষ্টটা করুক ভবিষ্যতে। আচ্ছা আচ্ছা। আমি বাবা হিসেবে বললাম, কিন্তু আমি আবার নাছোড়বান্দা। এখন আমি জানি যে বাবার জীবনের সবচেয়ে দুর্বল পয়েন্ট বা দুর্বল জায়গা হচ্ছে আমার মা। আমি সেখানে হানা দিলাম, মাকে বললাম, মা যেমনি হোক বাবাকে মানাও। তখন আমি আমার ইন্টারমিডিয়েট আমি মাত্র দিয়েছি, শেষ করেছি 94-এ আমার ইন্টারমিডিয়েট, ওটা শেষ করেছি। 95-এর গল্প, তখন আমি ইউনিভার্সিটিতে ঢুকবো করি। ওই সময়ের গল্প। মা সামহাউ ম্যানেজ করলো বাবাকে, বাবা বললো আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা একদম শিওর যে একটা আউটডোরে যাবে, জীবনে কোনো দিন আর দ্বিতীয়বার চাইবে না। আমিও নাচরবান্ধবদের দেখি না, আমিও দেখব। গেলাম, তো বাবা আমাকে প্রথমে শিখালেন যে কি করতে হয় না হয়, স্লেট কিভাবে লিখতে হয়। তখন তো ওই যে ক্ল্যাপস্টিক অন্যরকম ছিল, হ্যাঁ, চক দিয়ে লেখে, এই যে আমরা বরিশালের ভাষায় এটাকে কেনু বলি, হ্যাঁ, এটা যেরকম করে আবার ডোলে, আবার শর্ট 2 টেক 1। তো এগুলো আমি এই 4th অ্যাসিস্ট্যান্টদের কাজ, 3rd 4th অ্যাসিস্ট্যান্টদের কাজ, এগুলো তো এগুলো শেখালো। আমিও খুব বিপুল আগ্রহের সহিত, সামনে ক্যামেরাম্যান ছিল আবুল খায়ের আঙ্কেল, কারণ ওইটুকু আবার তো শ্যুট করতো, করে ছেড়ে দিত রিলে, হ্যাঁ রিলে। তো ওগুলো করতাম। তখন আউটডোরে গিয়েছিলাম, আমার মনে আছে পারভেজ আঙ্কেল ছিল, সোহেল রানা, সুচরিতা আন্টি ছিল, ওনাদের একটা গানের চিত্রায়ন ছিল। তৎকালীন সময়ে মানে মাত্র সদ্যজাত রিয়াজ, হ্যাঁ, রিয়াজের এটা ছিল সেকেন্ড সিনেমা আর কি। আচ্ছা, অজান্তে, হ্যাঁ। তো ওরা সবাই ছিল, তো করলাম আউটডোর করে, বেশ আমার পারফরমেন্সে আমি খুব খুশি, মানে কিছু তো পেরেছি আমি। এরপরে বাবা মনে হলো যে না, ও পারবে, আগ্রহ আছে। বাবা তখন ডিসাইড করলো যে ওই দেশে ছবি করবে, মানে ওপার বাংলায়। বাবার খুব ডিমান্ড ওপার বাংলায়, কারণ বাবার ছবিগুলোই ওই দেশে তখন কত কি, ওই এখন তো অনেক কিছু পাচার হয়, তখন একটা জিনিস পাচার হতো, ভিএইচএস। আমাদের ছবিগুলো ওই দেশে পাচার হয়ে যেত ভিএইচএস হয়ে, মানে অফিসিয়ালি না, না, এমনি মানে চুরি করে সেগুলো একদম দেখে ভিডিও চালিয়ে ফ্রেম টু ফ্রেম শট নিত। আচ্ছা। এবং ম্যাক্সিমাম ছবি ওখানে বানানো হচ্ছে এবং সব সুপারহিট হচ্ছে। সেগুলো না জানতো না। এটা জানিয়েছিলেন তাকে প্রথমে ওয়াহিদ সাদেক আঙ্কেল, মানে শাবানা আন্টির হাজব্যান্ড। আচ্ছা, যে দিলীপ দা, আপনার ছবি তো ওখানে তৈরি হচ্ছে, সুপারহিটও হচ্ছে, তো আপনার ছবি অন্য কেউ কেন বানাবে? আপনার ছবি আপনিই বানান। হ্যাঁ। আমার বাবার ম্যাক্সিমাম ছবি মারিং কাটিং করতে হচ্ছে স্বপন সাহা। হ্যাঁ, ওই ছবি আমার বাবার সুপারহিট ছবি অস্বীকার, ওখানে ডায়লগ ছিল, তুমি কি অস্বীকার করতে পারবে, তুমি কি অস্বীকার করতে পারবে, হুবহু একই ডায়লগ বসানো। ছবির নাম হচ্ছে ভাই আমার ভাই। ওই ছবিটা ওই বছরের সুপার ডুপার হিট ব্যবসা করলো। মানে এই পাশে হচ্ছে অস্বীকার, ওটাকে চেঞ্জ করে শুধু সবই আছে একই, ভাই আমার ভাই। এখানে যেটা সোহেল রানা কাকু করেছিল, ওখানে ওটা চিরঞ্জিত কাকু করলো, এরকম করে। আচ্ছা, হ্যাঁ, ওখানকার আর্টিস্ট দিয়ে একের পর এক অপেক্ষা বানিয়ে দিল, পিতামাতা সন্তান নাম দিয়ে। আমাদের ছবির নাম অপেক্ষা, স্বপন শাহ বানালো পিতামাতা সন্তান, ছবি কিন্তু অপেক্ষাই। হ্যাঁ, তো এরকম যখন হচ্ছে একের পর এক নকল ছবি বাবার, তো বাবা বললো যে আমার ছবি আমিই করি। ঠিকই তো বলেছে সাদেক। তখন আমরা ডিসিশন নিলাম যে আমরা ওখানে ছবি করব, এবং প্রডিউসার হলো এই যে এখন যে নাম করা এসকে মুভিজ, অশোক ধানুকা। হ্যাঁ, তখন কিন্তু এসকে মুভিজ হয়নি, ওনাদের ছিল ঘড়ির ব্যবসা করতো, বনিদি ব্যবসা ওদের পুরনো। ঘড়ির ব্যবসা ছেড়ে ওরা ফিল্মে ঢুকেছে মাত্র। তখন ছিল ধানুকা ব্রাদার্স, অশোক ধানুকা, শম্ভু ধানুকা, হিমাংশু তাদের ছেলে, অশোক ধানুকার ছেলে। ধানুকা ব্রাদার্স এগিয়ে আসলো আমাদেরকে সাহায্য করার জন্য, যে আমরা আপনার সাথে আছি দিলীপ দা, আপনার অনেক নাম শুনেছি, আপনি বানাবেন। এই যখন ছবিটা বানাবে বাবা, তখন ঠিক করলো যে অজান্তে যে ছবিটা আমরা বানালাম মাত্র,
ওই ছবিরই রিমেক করবে, ছবির নাম হচ্ছে আমার মা। তো যেহেতু শর্ট টু শর্ট বাবা বানাবে, তারই তো ছবি, আমাকে দায়িত্ব দিল, খুব কঠিন একটা দায়িত্ব, যে প্রত্যেকটা শট দেখে দেখে শর্ট ডিভিশন করা, আচ্ছা। যাতে শুটিংয়ের সময় বাবার সুবিধা হয়। সাবান আন্টির বিগ ক্লোজ আপ কোথায় নেওয়া হয়েছে, লং শট, মাস্টার শট, 2 শট, 3 শট শিখিয়ে দিল আগে। তো ওগুলো দেখে দেখে যে ভিসিআর ছিল, রিওয়াইন্ড করি ফরওয়ার্ড করি, রিওয়াইন্ড করি ফরওয়ার্ড করি, 6 দিন 7 দিন চোখ ব্যথা করে পুরো শর্ট ডিভিশন করেছিলাম। আমার মনে আছে ওটা আবার বাবা ছবি চালিয়ে মিলিয়েছিল যে ঠিক আছে কিনা, আমি ও ভুল তো হতেই পারে। হ্যাঁ, হতেই পারে। মনে করো যে একটা ছবিতে বাবা যেভাবে কাটতো ছবিতে, মানে এত শট নিত, তাতে মনে করো ওখানে প্রায় কি বলবো মিনিমাম 1000-3000 শট তো ছিলই পুরো ছবিতে, বা আরও বেশি হবে। তো সেখান থেকে 3টা না 4টা ভুল বের করেছিল বাবা। মানে আমি আচ্ছা। 100তে 100 না হলেও 98 পেয়ে 98, হ্যাঁ। ডিস্টিংশন সহ পাস। এই তখন এই ছবিটা নিয়ে আমরা ওখানে মুভ করলাম। আমার প্রথম অ্যাসিস্ট্যান্ট হিসেবে, মানে তখন আবার পদোন্নতি হলো প্রমোশন আমার, হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আমি 3rd থেকে 2nd হলাম। Second, হ্যাঁ। তাপস কাকু ছিল চিফ অ্যাসিস্ট্যান্ট, আমি তার পেছনে পেছনে। আচ্ছা তাপস কাকু আমার বাবার পেছনে পেছনে, আমি তার পেছনে পেছনে। আচ্ছা। এইভাবে শুরু হলো। প্রথম ছবির নাম ছিল আমার মা, কলকাতায়। তো অফিসিয়ালি আমি কিন্তু মানে ওই ছবির জগৎটাকে ভালো করে চিনেছি কিন্তু কলকাতা থেকে। ওখান থেকে।